গল্পকরণে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আদর্শ হিন্দু হোটেল, আজকে তৃতীয় পর্ব। 200-250 টাকা যদি জোগাড় করা যায় তবে এই রেলবাজারেই আপাতত হোটেল খুলিয়া দেয়া যায়। টাকা কে দেয়? জ্যোতিষ ভট্টাচার্যের কথা তাহার মনে পড়িল। বেচারি বড় কষ্টে পড়িয়াছে। শেষে কিনা ভাইরা ভাইয়ের বাড়িতে চলিয়া আশ্রয় প্রার্থনা করিতে গেছে। লোকে কি সোজা কষ্ট পাইলে তবে কুটুম্ব স্থানে যায় চাকরির উমেদার হইয়া? যদি সে হোটেল খোলে, জ্যোতিষ ভট্টাচার্যকে আনিয়া রাখিবে, বৃদ্ধ মানুষ, দুটি করিয়া খাইতে পারিবে, আর কিছু হাত খরচ মিলবে। ইহার বেশি তাহার আর কিসেরই বা দরকার? প্রতিদিনের মতো আজও বেলা পড়িয়া আসিল। গত 2 বছরে যেরূপ হইয়া আসিতেছে, সেই একই ঘোড়া নিম গাছ, সেই একই চূর্ণী খেয়া ঘাট, পালেদের সেই একই কয়লার ডিপোতে মোটে ও সরকার বাবুর সঙ্গে ঝগড়া চলিতেছে, সবই পুরাতন। দিন যায়, কিন্তু তাহার সাথে স্বাদ পূর্ণ হবার তো কোনো ক্ষমতা বা লক্ষণই দেখা যাইতেছে না। বরং দিন দিন আরো ক্রমে ক্রমে অবস্থা খারাপের দিকে চলিয়াছে। সামান্য মাইনের হোটেলের কি হইতে তাহাতে? বাড়িতে টেপিকে একখানা ভালো শখের কাপড় দেয়া যায় না, পেট পুরিয়া খাইতে দেয়া যায় না। টেপির মা গরিব ঘরের মেয়ে, যেমন বাপের বাড়িতে কখনো সুখের মুখ দেখে নাই, স্বামীর ঘরে আসিয়াও তাই। সংসারে গভীর খাটুনি খাটিয়া ছেলে মেয়ে মানুষ করিতেছে, মুখ ফুটিয়া কোনোদিন স্বামীর কাছে কোনো আদর আবদার করে নাই। ছেঁড়া কাপড় সেলাই করিয়া পড়িতেছে, আধ পেটা খাইয়া নিজে ছেলে মেয়েদের জন্য 2 মুঠা বেশি ভাত জল দিয়া রাখিয়া দিতেছে হাড়িতে, তাহারা সকালবেলা খাইবে। কখনো কোনো দিন সেজন্য বিরক্তি প্রকাশ করে নাই, অদৃষ্টকে নিন্দা করে নাই। হাজারি সব বোঝে, তাই তো সে আজকাল সর্বদা এক মনে উপায় চিন্তা করে, কি করিয়া সংসারের উন্নতি করা যায়। চক্রবর্তী মশায়ের হোটেলে রাঁধুনিবৃত্তি করিলে কখনো যে উন্নতি করা যাইবে না, আর পদ্মজির ঝাঁটা খাইয়া মাঝে পড়িয়া হাড়কালি হইয়া যাইবে। ভগবান যদি দিন দেন, তবে তাহার আজীবনের সংকল্প সে কার্যে পরিণত করিবে। হোটেল একদিন খুলবেই। কুসুমের সঙ্গে এই যে আলাপ হইয়াছে, হাজারি এটাকে পরম সৌভাগ্য বলিয়া মনে করে। কুসুম চমৎকার মেয়ে, প্রবাস জীবনে কুসুমের সাহচর্য, তাহার মধুর ব্যবহার, হোক না সে গোয়ালের মেয়ে, কিন্তু বড় ভালো লাগে। আরও ভালো লাগে এজন্যই যে ঠিক কুসুমের মতো স্নেহপ্রবণ কোনো আত্মীয় মেয়ের সংস্পর্শে সে কখনো আসে নাই। অনেকখানি সে নির্ভর করা যায় কুসুমের উপর, সব বিষয়ে নির্ভর করা যায়। মনে হয় এই কাজের ভার কুসুমের উপর দিয়া নিশ্চিন্ত হওয়া যায়। সে প্রতারণা করিবে না তো বটেই, বরং প্রাণপণ যত্নে কাজ উদ্ধার করিয়ার চেষ্টা করিবে, যেমন আপন লোক করিয়া থাকে। হাজারি যদি নিজের দিন ফিরাইতে পারে, তবে কুসুমের দিনও সে অমন রাখিবে না। টেপিও তার মেয়ে, কিন্তু টেপি বালিকা, কুসুম বুদ্ধিমতী। ও যেন তার বড় মেয়ে, যে বাপের দুঃখ কষ্ট সব বোঝে এবং বুঝিয়া তাহা দূর করিবার চেষ্টা করে, মন প্রাণ দিয়া চেষ্টা করে। মেয়েও বটে, বন্ধুও বটে। সকালে সেদিন রতন ঠাকুর আসিল না। পদ্মজি আসিয়া বলিল, ও ঠাকুর, আজ আর আসবে না? কাল বলে গিয়েছে তরকারিগুলো তুমি কেটে নাও, নিয়ে রান্না চাপিয়ে দাও, আমি আজ দিয়ে দিচ্ছি। হাজারি প্রমাদ গুনল, আজ হাটবার, দুপুরে অন্তত 100-150 হাটুরে খরিদ্দার খাইবে। এক হাতে তাহাদের রান্না করা এবং খাওয়ানো সোজা কথা নয়। পদ্মঝিয়ের কথা মতো সে বটি পাতিয়া তরকারি কুটিতে বসিয়া গেল। বেলা 8:30টার সময় সবে ডাল ভাত নামিয়াছে, এমন সময় একজন খরিদ্দার টিকিট লইয়া খাইতে আসিল। হাজারি বলিল, আগে বাবু, সবে ডাল ভাত নেমেছে, কি দিয়ে খাবেন? লোকটি রাগিয়া বলিল, 9টা বেজেছে, মোটে ডাল ভাত? কিরকম ঠাকুর তুমি? যদুবাবুদের হোটেলে এতক্ষণ 3টে তরকারি হয়ে গিয়েছে, এরকম করিলে তোমাদের হোটেল চলবে? হাজারি বলিল, 9টা তো বাজেনি বাবু,
8:30। লোকটার মেজাজ রুক্ষ ধরনের, বলিল, আমি বলছি 9টা, তুমি বলছো 8:30। আবার মুখে মুখে তর্ক করো, আমি ঘড়ি দেখতে জানি নে। সে কথা তো বলা হয়নি বাবু, ঘড়ি কেন দেখতে পাবেন না? আপনারা বড় লোক, কিন্তু 9টা বাজলে কেষ্টনগরের গাড়ি আসে, সে গাড়ি তো এখনো আসেনি। আবার তক্ক, এক চোর মারব গালে। বোধহয় লোকটা মারিয়াই বসিত। ঠিক সেই সময় পদ্মঝি গোলমাল শুনিয়া ঘরের মধ্যে ঢুকিয়া বলিল, কি হয়েছে বাবু? লোকটা পদ্মঝির দিকে ফিরিয়া বলিল, তোমাদের এই অসভ্য ঠাকুরটা আমার মুখের সঙ্গে মুখে তর্ক করছে। কি জানো আর, হোটেলে রাঁধুনিগিরি করতে এসে আবার লম্বা লম্বা কথা। আজ দিতাম তোমাকে একটা চর কষিয়ে, টের পেতে তুমি মজা। পদ্মঝি বলিল, যাক বাবু, আপনি ক্ষমা দেন, ওর কথায় চললে কি চলে? আসুন, আপনি খাবেন, এখানে আসুন। খাবো কি? তোমাদের ঠাকুর বলছে এখনো কিছু রান্না হয়নি, তাই বলতে গেলাম তো আমার সঙ্গে তক্ক। রান্না যদি নাই হয় তো টিকিট বিক্রি করেছিলে কেন আমায়? দেখাবেও তোমাদের মজা, যত বদমাইশ সব। পদ্মঝি ঝাঁজের সহিত বলিল, ঠাকুর, তুমি কিরকম মানুষ? হ্যাঁ, বাবুর সঙ্গে মুখোমুখি তক্ক করো, তোমার দরকারটা কি ছিল? রান্না কেনই বা হয় না? যা হয়েছে তাই দিয়ে দাও, মাছ ভেজে দাও। যান বাবু, আপনি গিয়ে বসুন। খানিক পরে লোকটা খাওয়া ফেলিয়া বলিল, মাছটা একেবারে পচা। রামো রামো, কেন মরতে এলাম এ হোটেলে? ছি ছি, এ ঠাকুর এদিকে এসো। পদ্মঝি হা হা করিয়া ছুটিয়া আসিয়া বলিল, কি হয়েছে বাবু, কি হয়েছে? কি হয়েছে? যত সব ন্যাকামি, মাছ একদম পচা। লোকজনকে মার মার মতলব তোমাদের না? আজই রিপোর্ট করে দিচ্ছি তোমাদের নামে। রিপোর্টের কথা শুনিয়া পদ্মঝির মুখ শুকাইয়া গেল। সে তাড়াতাড়ি বলিল, বাবু, আপনার পায়ে পড়ি, বসুন, না খেয়ে উঠবেন না, আমি দই এনে দিচ্ছি। একদিন যা হয়ে গেছে, ক্ষমা ঘেন্না করে নিন বড় বাবু। সে তাড়াতাড়ি দই ও বাতাসা আনিয়া দিল। লোকটি খাইয়া উঠিয়া যাইবার সময় বেচু চক্রবর্তীর বিনীত সুরে নিতান্ত কাচুমাচু হইয়া বলিল, বাবু, একটা কথা আছে। আপনার টিকিটের পয়সা তো নিতে পারিনি, আপনার খাওয়াই হলো না, পয়সা কখানা আপনি নিয়ে যান। লোকটা বলিল, না না, থাক, পয়সা দিতে হবে না ফেরত, কিন্তু এরকম আর কখনো যেন না হয়। বেচু চক্রবর্তী জোর করিয়া লোকটার হাতে পয়সা কয়েক আনা গুজিয়া দিল। একটু পরে গদির ঘরে হাজারি ঠাকুরের ডাক পড়িল। হাজারি গিয়া দেখিল সেখানে পদ্মঝি দাঁড়াইয়া আছে। বেচু চক্রবর্তী বলিল, ঠাকুর, খদ্দেরের সঙ্গে ঝগড়া করতে কতদিন শিখেছ? হাজারি অবাক হইয়া বলিল, ঝগড়া? কার সঙ্গে ঝগড়া করলাম বাবু? পদ্মঝি বলিল, ঝগড়া করেছিলেন না তুমি ওই বাবুর সঙ্গে? সে মুখোমুখি তক্ক কি? বাবু তো চর মারবে নেই, আমি গিয়ে না পড়লে দ্বিতীয় কষে 2-4 গা। আগে কি বলেছ না বলেছ আমি তো শুনিনি। গিয়ে দেখি বাবু রেগে লাল হয়ে গিয়েছেন। ওর কি কাণ্ড জ্ঞান আছে? তখনও সমানে ঝগড়া চালাচ্ছে। বেচু চক্রবর্তী বলিল, খদ্দের যাই বলুক না কেন, তাই শুনে যেতে হবে। এ তুমি বড় হয়ে মরতে চললে, আজও শিখলে না তুমি? বাবু, আপনি শুনে বিচার করুন, ঝগড়া তো আমি করিনি। উনি বললেন 9টা বেজেছে, আমি বললাম 8:30 বেজেছে। এই উনি আমায় বললেন, আমি কি ঘড়ি দেখতে জানি নে? পদ্মঝি বলল, তোমার সব মিথ্যে কথা ঠাকুর, ও কথা কখনো ভদ্রলোক চটে? তুমি বেয়াদবের মতো তক্ক করেছ, তাই বাবু চটে গিয়েছেন। আমি গিয়ে সকর্ণে শুনেছি তুমি যা বলছো। অবশ্য এখানে পদ্মঝির উক্তির সত্যতা সম্বন্ধে কোনো প্রশ্নই চলিতে পারে না। এ কথা হাজারি ভালো করিয়াই জানিত। বেচু চক্রবর্তী মশাই কাহারও কথা শুনিবেন না। পদ্মঝি যাহা বলিবে তাহাই ধ্রুব সত্য বলিয়া মানিয়া লইবেন। সে আগুত্য চুপ করিয়া বহিল। বেচু চক্রবর্তী বলিল, পচা মাছ কে এনেছিল?
হাজারি উত্তর দেবার পূর্বেই পদ্মঝি বলিল, ওই গিয়েছিল বাজারে, ও এনেছে। হাজারি বিস্ময়ে কাঠ হয়ে গেল। কি সর্বনাশী মিথ্যে কথা! পদ্মঝি খুব ভালো করিয়া জানে, কাল রাত্রে প্রায় ১.৫ পুয়া আন্দাজ পোনা মাছ উদ্বৃত্ত হইলে পদ্মঝি তাহাকে বলিয়াছিল মাছগুলো ঢাকিয়া রাখিতে এবং পরদিন কড়া করিয়া আরও একবার ভাজিয়া লইয়া মাছের ঝাল করিতে। তাহা হইলে খরিদ্দার টের পাইবে না যে মাছটা বাসি। বাসি মাছ ভাজা সে খরিদ্দারকে দিতে চায় নাই। পদ্মঝি নিজেই ভাজা মাছ দিবার কথা বলিয়াছিল, কিন্তু এসব কথা বেচু চক্রবর্তীকে বলিয়া কোনো লাভ নেই। বেচু চক্রবর্তী বলিল, তোমার ৮ আনা জরিমানা হলো, মাইনের সময় কাটা যাবে, যাও। হাজারি রান্নাঘরে ফিরিয়া আসিল, কিন্তু তাহার চোখ দিয়া যেন জল বাহির হইয়া আসিতে চাইছিল। কি অসহ্য বিচার! সে বাজারে গিয়াছিল, ইহা সত্য। মাছ কিনিয়াছিল, তাহাও সত্য। কিন্তু সে মাছ পচা নয়, সে মাছ খরিদ্দারের পাতে দেওয়াই হয়নি। অথচ পদ্মঝি দিব্যি তাহার গাড়ি সব দোষ চাপাইয়া দিল, আর সেই মিথ্যা অপরাধে তাহার হইল জরিমানা। পদ্মদিদি তাহার সঙ্গে যে কেন এমন করিয়া লাগে, কি করিয়াছে সেই পদ্মদিদির? রতন ঠাকুর আজ নাই, খাটুনি সবই তাহার উপর। ৮-১০ জন লোক ইতিমধ্যে টিকিট কিনিয়া খাবার ঘরে ঢুকিল, চাকরে জায়গায় করিয়া দিল। হাজারি তাড়াতাড়ি আলু ভাজিয়া ইহাদের ভাত দিল। তাহারা খুব গোলমাল করিতে লাগিল, শুধু আলু ভাজা আর ডাল দিয়ে খাওয়া যায়? ইহারা সকলে রেলের যাত্রী। স্টেশন হইতে তাহাদের হোটেলের চাকর বলিয়া আনিয়াছে যে একমাত্র তাহাদের হোটেলেই এত সকালে সব হইয়া গিয়াছে, মাছের ঝোল অম্বল পর্যন্ত। এখন দেখা যাইতেছে যে ডাল আর আলু ভাজা ছাড়া আর কিছুই হয় নাই। এ কি অন্যায়? ইত্যাদি। পদ্মঝি দরজার কাছে মুখ বাড়াইয়া বলিল, ও ঠাকুর, দাও না মাছ ভেজে, বাবুরা বলছেন শুনতে পাও না? বাবুরা খাবেন কি দিয়ে? অর্থাৎ সেই পচা মাছ ভাজা আবার দাও। আজকের মাছ এখনো কোটা হয় নাই, পদ্ম তাহা জানে। হাজারি ঠাকুর কিন্তু পচা মাছ আর খরিদ্দারের পাতে দেবে না। সে বলিল, ভাজা মাছ আর নেই, যা ছিল ফুরিয়ে গিয়েছে। পদ্মঝি বলিল, তবে একটু বসুন বাবুরা, একখানা তরকারি করে দিচ্ছি, বসুন, আপনারা উঠবেন না? শিক্ষামতো মতি চাকর আসিয়া বলিল, ও ঠাকুর, বনগাঁয়ের গাড়ি আসবার যে সময় হলো, রান্নাবান্না কিছু হলো না এখনো, ঘণ্টা পরে গিয়েছে যে। খরিদ্দারের ব্যস্ত সমস্ত হইয়া উঠিল, ইহারাও সেই গাড়িতে কৃষ্ণনগর যাইবে। একজন বলিল, ঘণ্টা পরে গিয়েছে। মতি চাকর বলিল, হ্যাঁ বাবু, অনেকক্ষণ, গাড়ি গাংনাপুর ছেড়েছে, এই এলো বলে। মাছ ভাজা খাওয়া মাথায় থাকুক, তাহারা তাড়াতাড়ি উঠিতে পারিলে বাঁচে। গাড়ি ফেল হইয়া গেলে অনেকক্ষণ আর গাড়ি নাই। পদ্মঝি বলিল, আহা, উঠবেন না বাবুরা, উঠবেন না, ধীরে সুস্থে খান, মাছ ভেজে দাও ঠাকুর, আমি তাড়াতাড়ি কুটে দিচ্ছি, বসুন বাবুরা, বসুন। খরিদ্দারেরা উঠিয়া পড়িল। ধীরভাবে বসিয়া খাওয়া তাহাদের পক্ষে সম্ভব নয়। তাহারা চলিয়া যাইতেই পদ্মঝি বলিল, যাক, এবার মাছগুলো কুটি। এত সকালে কোনো হোটেলে রান্না হয়েছে? 6খানা মাছের গাদা বেঁচে গেল। এই জুয়াচুরিগুলো হাজারি পছন্দ করে না। শুধু এখানে বলিয়া নয়, রেলবাজারের সব হোটেলেই এ ব্যাপারে সে দেখিয়া আসিতেছে। খরিদ্দারকে খাওয়াইতে বসিয়া দিয়া বলে, বাবু, গাড়ির ঘণ্টা পড়ে গেল। খরিদ্দার আধ ফেটা খাইয়া উঠিয়া যায়, হোটেলেরই লাভ। ছি, ন্যায্য পয়সা গুনিয়া লইয়া এ কি জুয়াচুরি? হাজারি ঠাকুর এতদিন এখানে কাজ করিতেছে, কখনো মুখ দিয়া এ কথা বাহির করে নাই যে ট্রেনের সময় হইয়া গেল। অনেক সময় ট্রেনের সময় না হইলেও ইহারা মিথ্যা করিয়া ধোঁয়া তুলিয়া দেয়, যাহাতে খরিদ্দার ব্যস্ত হইয়া পড়ে। অধিকাংশ পাড়াগাঁয়ের লোক রেলের টাইম টেবিল মুখস্থ করিয়া তাহারা বসিয়া নাই। ইহাদের ধাঁধা লাগাইয়া দেয় কঠিন কাজ নয়। মতি চাকরকে শিখানো আছে, সে সময় বুঝিয়া রেলগাড়ির ধোঁয়া তুলিয়া দিবে।
আজ 5 বছর হাজারি দেখিয়া আসিতেছে এ ব্যাপার। নিজের হোটেল যখন সে খুলিবে, ব্যবসাতে লাভ করিবার জন্য এসব হীন ও নীচ কৌশল সে অবলম্বন করিবে না। ন্যায্য পয়সা লইবে, ন্যায্য মতো পেট ভরিয়া খাইতে দিবে। এসব নিরীহ পল্লীবাসী রেলযাত্রীদের ঠকাইয়া পয়সা না লইয়া যদি তাহার হোটেল না চলে, না হয় নাই চলিল হোটেল। ফাঁকি দেয়া যায় না হাটুরে খরিদ্দারদের। আজ মদনপুরের হাট, এখানকারও হাট। পাড়াগা হইতে দুধ ও তরকারিওয়ালা লইয়া বহু লোক আসে, তাহারা অনেকে এখানে খায়। বারবার যাতায়াত করিয়া তাহারা চালাক হইয়া গিয়াছে। মতিচাকর প্রথম প্রথম 2-1 ইহাদের উপর কৌশল খাটাইতে গিয়া বেকুব বনিয়াছে। তাহারা বলে, ও খোক, গাড়ির ঘণ্টা লাও তুমি, না হয় পরে গাড়িটায় যাবনি। তা বলে সারাদিন খাবারের পর ভাত ফেলে তো উঠতে পারি নে। হেদেলিয়া এসে আবার 2 হাতা ডাল, ও ঠাকুর। হাটুরে লোকজন খাইতে আসিয়া আরম্ভ করিল। বেলা 1টা। ইহাদের জন্য আলাদা বন্দোবস্ত। ইহারা চাষা লোক, খায় খুব বেশি। তাছাড়া খুব শৌখিন রকমের খাদ্য না পাইলেও ইহাদের ক্ষতি নাই, কিন্তু পেট ভরা চাই। সাধারণ বাবু খরিদ্দারদের জন্য যে চাল রান্না হয়, ইহাদের সে চাল নয়। মোটা নাগরা চালের ভাত ইহাদের জন্য বরাদ্দ, ফ্যান মিশানো ডাল এবং একটা চচ্চড়ি। ইহাদের সাধারণত দেয়া হয় চিংড়ি মাছ বা কুড়া মাছ। পোনা মাছ ইহাদের দিয়া পারা যায় না। কুচু চিংড়ি কিছু বেশি দিতেও গায়ে লাগে না। ইহাদের মধ্যে অনেক সময় হাজারির নিজের গ্রামের লোকও থাকে। তাহাদের মুখে বাড়ির খবর পাওয়া যায়, কিন্তু আজ তাহার গ্রাম হইতে কেহ আসে নাই। রতন ঠাকুর নাই। একা হাতে এতগুলো লোকের রান্না এবং পরিবেশন করিয়া হাজারি নিতান্তই ক্লান্ত দেহে যখন খাইতে বসিবার জোগাড় করিতেছে, তখন বেলা প্রায় 3টার কম নয়। পদ্মঝি অনেকক্ষণ পূর্বেই থালায় ভাত বাড়িয়া লইয়া চলিয়া গিয়াছে। বেচু চক্কর্তি গদিতে বসিয়া এবেলার কেশ মিলাইতেছেন। এই সময় পাশের হোটেলের বংশীধর ঠাকুর আসিয়া বলিল, ও ভাই হাজারি, 2টো ভাত হবে? বংশীধর মেদিনীপুর জেলার লোক, তবে বহুকাল রান্নাঘাতে থাকায় কথায় বিশেষ কোনো টান লক্ষ্য করা যায় না। সে বলিল, আমার এক ভাগ্নি এসেছে হঠাৎ, এখন এই 3টের গাড়িতে। আজ হাটবার, হাটুরের খদ্দেরদের দল সব খেয়ে গিয়েছে, আমাদের খাওয়াও চুকেছে। তাই বলে দেখে আসি যদি। হাজারি বলিল, হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও গিয়ে, ভাত যা আছে খুব হয়ে যাবে। বংশীধরের ভাগিনীরা আসিল। চমৎকার চেহারা, 18-19-এর বেশি বয়স নয়। তাহাকে আসন করিয়া ভাত দিতে গিয়া হাজারি দেখিল, ডেকচিতে যা ভাত আছে তাহাতে 2জনের কোলায় না। বংশীধরের ভাগিনীটি পল্লীগায়ের স্বাস্থ্যবান ছেলে, নিশ্চয় 2টি ভাত বেশি খায়। তাহারই পেট ভরিবে কিনা সন্দেহ। হাজারি উহাকেই সব ভাতগুলো বাড়িয়া দিল। ডাল তরকারি যাহা ছিল তাহাও দিল। সে খাইতে খাইতে বলিল, মাছ নেই? না বাবা, মাছ সব ফুরিয়ে গিয়েছে। আজ এখানকার হাটবার, বড্ড খদ্দেরের ভিড়। মাছের টান, ডাল তরকারির টান, সবেটেই টান। তোমার খাওয়ার বড্ড কষ্ট হলো বাবা। তা বসো, 2 পয়সা দই আনিয়ে দেই। না না থাক, আপনার দই আনাতে হবে না। না বাবা বসো। বংশীধরের ভাগ্নে যা, আমার ভাগ্নেও তাই। পাশাপাশি হোটেলে এতদিন কাজ করছি। হাজারি নিজে গিয়া দই আনিয়া দিল। ছেলেটি জিজ্ঞেস করিল, আচ্ছা মামা, এখানে কোনো চাকরি খালি আছে? কি চাকরি বাবা? এই ধরুন হোটেলের রাঁধুনিগিরি কি এমনি? কাজের চেষ্টায় ঘুরছি। এখানে কিছু হবে মামা? মামা বলিয়া ডাকিতে ছেলেটির উপর হাজারির কেমন স্নেহ হইল। সে একটু ভাবিয়া বলিল, না বাবা, আমার সন্ধানে তো নেই, কিন্তু একটা কথা বলি, হোটেলের রাঁধুনিগিরি করিতে যাইবে কেন তুমি? দিব্যি সোনার চাঁদ ছেলে, এ লাইনে বড় কষ্ট। এ তোমাদের লাইন নয়। পড়াশোনা কদ্দূর করেছ? ছেলেটি অপ্রতিভের সুরে বলিল, না মামা, বেশি করিনি।
আমাদের গায়ের ছাত্রবৃত্তি স্কুলের 4th ক্লাস পর্যন্ত পড়েছিলাম। তারপর বাবা মারা গেলেন, আর লেখাপড়া হলো না। তা তোমার নামটি কি? শ্রী নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। হঠাৎ একটা চিন্তা বিদ্যুতের মতো হাজারির মনের মধ্যে খেলিয়া গেল। চমৎকার ছেলেটি, ইহার সঙ্গে টেপির বিবাহ দিলে বড় সুন্দর মানায়। কিন্তু তাহা কি ঘটিবে? ভগবান কি এমন পাত্র টেপির ভাগ্যে জুটাইয়া দেবেন? ছেলেটি খাওয়া শেষ করিয়া উঠিয়া বলিল, আপনার খাওয়া হয়েছে মামা? এইবার খেতে বসবো বাবা। আমাদের খাওয়া এরকমই, বেলা 3টের এদিকে বড় একটা মেটে না। সেজন্যই তো বলছি বাবা, এসব ছেঁচড়া লাইন তোমাদের জন্য নয়। রান্না কাজ বড় ঝঞ্ঝার কাজ। ছেলেটি একটু হতাশ সুরে বলিল, তবে কোন লাইন ধরব বলুন মামা? কত জায়গায় ঘুরে বেরিয়ে দেখলাম, আজ 6 মাস ধরে ঘুরছি, কোথাও কিছু জুটাতে পারিনি। আপনি বলছেন রাঁধুনির কাজ। কলকাতায় একটা হোটেলের বাইরে লেখা ছিল 2 জন চাকর চাই। আমি গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করলাম। আমি বললাম, চাকরের কাজ খালি আছে দেখে এসেছি। বললে, তুমি ভদ্রলোকের ছেলে, এসব কাজ তোমার জন্য নয়। কত করে বললাম, কিছুতেই নিল না। হাজারি অবাক হইয়া শুনিতেছিল, বলিল, বলো কি? তারপর শুনুন, কোথাও চাকরি জোটে না। কলকাতায় শেষকালে খেতে পাইনি এমন হলো, 2-1 দিন তো না খেয়েই কাটালো। তারপর ভাবলাম, আমার এক মামা রানাঘাটের হোটেলে কাজ করেন, সেখানেই যাই। তাই আজ এলাম। উনি আমার আপন মামা নয়, মায়ের জ্ঞাতি ভাই। তা এখানেও আপনি বলছেন এ লাইন আমার জন্যে নয়। তবে কোথায় যাব, আর কী বা করব? ছেলেটির হতাশার সুর এবং তাহার দুঃখ কষ্টের কাহিনী হাজারির মনে বড় লাগিল। সে তখনও ভাবিতেছিল, আহা, ছেলে মানুষ, আমার বড় ছেলে সন্তু বেঁচে থাকলে এতদিন এত বড়ই হতো। টেপির সঙ্গে ভারী মানায়। সোনার চাঁদ হেন ছেলে, টেপি কি আর সেই আদেষ্ট করেছে? নাইবা হলো চাকরি। ও গিয়ে টেপিকে বিয়ে করে আমার বড় ছেলে হয়ে আমার গায়ের ভিটেতে গিয়ে বসুক। ওকে কোনো কষ্ট করতে হবে না, আমি নিজে রোজগার করে ওদের খাওয়াবো। জমি জমাও তো আছে কিছু। খাওয়া শেষ করিয়া বংশীধরের ভাগ্নিটি চলিয়া গেল বটে, কিন্তু হাজারির প্রাণে যেন কি এক অনিদৃষ্ট নতুন সুরের রেশ লাগিয়া দিয়া গেল। তরুণ মুখের ভঙ্গি, তরুণ চোখের চাহনি হইতে এত প্রেরণা পাওয়া যায়। জীবনে এত সব নবীন অভিজ্ঞতা হাজারির। বৈকালে চূর্ণির ধারের গাছতলায় নির্জনে বসিয়া সে কত স্বপ্ন দেখিল, নতুন সব স্বপ্ন। টেপির সহিত বংশীধরের ভাগ্নিটির বিবাহ হইতেছে, বাধা কিছুই নাই, তাহাদেরই পাল্টি ঘর। টেপির ক্ষুদ্র কোমল হাতখানি নরেনের বলিষ্ঠ হাতে তুলিয়া দিয়াছে, 2 হাত একত্র মিলাইয়া হাজারি মেয়ে জামাইকে আশীর্বাদ করিতেছে। টেপির মার চোখ দিয়া আনন্দে জল পড়িতেছে। কি সুন্দর সোনার চাঁদ জামাই! কেন সে হোটেলে রাঁধুনিগিরি করিতে যাইবে ছেলে বয়সে? হাজারির নিজের ছেলের জামাই থাকিবে ম্যানেজার, চক্রবর্তী মশায়ের মতো গদিতে বসিয়া খরিদ্দারকে টিকিট বিক্রি করবে, হিসাবপত্র রাখিবে। দ্বিগুণ খাটিবার উৎসাহ আসিবে হাজারির। জামাইও যা, ছেলেও তা। অত বড় অত সুন্দর উপযুক্ত ছেলে টেপির সারা জীবনের আনন্দ ও সাধের জিনিস। ওদের 2 জনের মুখের দিকে চাহিয়া সে প্রাণপণে খাটিবে। 3 মাসের মধ্যে হোটেল দাঁড় করাইয়াই দিবে। বেলা পড়িল, চূর্ণির খেয়াল লোক পারাপার হইতেছে। যাহারা শহরে বেচাকেনা করিতে আসিতেছিল, এই সময় তাহারা বাড়ি ফেরে। একবার কুসুমের সঙ্গে দেখা করিয়া হোটেলে ফিরিতে হইবে। গাছতলায় বসিয়া আর বেশিক্ষণ আকাশ কুসুম ভাবিলে চলিবে না। রতন ঠাকুর সম্ভব এবেলাও দেখা দিতেছে না, তাহাকে একাই সব কাজ করিতে হইবে। কিন্তু সত্যি কি আকাশ কুসুম? হোটেল তাহার হইবে না টেপির সঙ্গে ওই ছেলেটির? যাক, বাজে ভাবনার দরকার নাই, দেরি হইয়া যাইতেছে। পদ্মঝি বৈকালের দিকে হাজারিকে বলিল, বলি, হে গো ঠাকুর, আজ মাছের মুড়োটা হলো কি গো?
আজ তো কর্তাবাবুর জ্বর, তিনি বেলা 11টার মধ্যেই চলে গিয়েছেন। অত বড় মনুটার কি এক টুকরো চোখে দেখতে পেলাম না। হাজারি মাছের মুড়ুটা লুকাইয়া কুসুমকে দিয়ে আসিয়াছিল। বড় মাছের মুড়ু সাধারণত কর্তার বাসায় যায়, কিন্তু আজ কর্তার অসুখ, তিনি বেশিক্ষণ হোটেলে ছিলেন না। মুড়ুটা পদ্মজি নিজের বাড়ি লইয়া যাইত। হাজারি কখনো মুড়ো নিয়ে খায় না। রতন ঠাকুর খাইয়াছে, পদ্মজিও প্রায়ই লইয়া যায়। হাজারির দাবি কি থাকতে পারে না মুড়ুর উপর? তাই সেটা কুসুমকে দিয়ে আসিয়াছিল যখন ছুটি করিয়ায় চূর্ণী ঘাটে বেড়াইতে যায় তখন। পদ্মঝিয়ের প্রশ্নের উত্তরে হাজারে বলিল, কেন গো পদ্মদিদি, এতক্ষণ পরে মুড়ুর খোঁজ হল? এতক্ষণ পরেই হোক আর যতক্ষণ পরেই হোক, কি হলো মুড়ুটার? আমায় কি একদিন খেতে নেই? তোমরা তো সবাই খাও, আজ আমি খেয়েছি। ওই মুড়ুটার কাটা চোকরা তো কিছুই দেখলাম না, কোথায় বসে খেলে? হাজারি বিব্রত ভাব পদ্মঝির চোখ এড়াইল না। সে গলা চড়িয়া বলিল, খাওনি তুমি, খেলে কিছু বলতাম না, কিন্তু সেটা লুকিয়ে বিক্রি করেছ। কেমন ঠিক কথা কিনা? চোর জুয়াচোর কোথাকার, হোটেলের জিনিস লুকিয়ে লুকিয়ে বিক্রি। আচ্ছা, তোমার চুরির মজা টের পাওয়াচ্ছি, আসুক কর্তা। হাজারি বলিল, না পদ্মদিদি, বিক্রি করব কাকে? রাধামুরু কে নেবে? সত্যি আমি খেয়েছি। আবার মিথ্যে কথা? আমি এতকালে হোটেলে কাজ করে হাতে ঘাটা পরিয়ে ফেললুম, মাছের মুড়ুর কাটা চোকরা আমি চিনি নে? না, অত বড় মুড়ুটা 4 আনার কম বিক্রি করনি। জমা দাও সেই পয়সা গদিতে, ওই বেলা নইলে দেখো কি হাল করি কর্তার সামনে। আচ্ছা নিও 4 আনা পয়সা, আমি দেব। একটু মুড়ু খেয়ে যদি দাম দিতে হয় তাও নিও। পদ্মঝি একটুখানি নরম হইয়া বলিল, তাহলে বেঁচেছিলে ঠিক? না পদ্মদিদি। তবে কি করলে ঠিক করে বলো। তোমার তো পয়সা পেলেই হয়, সে খুঁজে তোমার কি দরকার? দরকার আছে তাই বলছি। কোথায় গেল মোড়োটা বলো, নইলে কর্তার সামনে তোমায় অপমান করব। বলো এক্ষুনি। আমি খেয়েছি। আবার আমার সঙ্গে চালাকি করে তুমি পারবে ঠাকুর? আমি এবার বুঝতে পেরেছি মুড়ো কোথায় গেল, তোমার সেই। হাজারি জানে পদ্মঝি বলিতে যাইতেছে। সে পদ্মঝিয়ের মুখের কথা চাপা দিবার জন্য তাড়াতাড়ি বলিল, পদ্মদিদি, তোমাদের তো খেয়ে পরে মানুষ হচ্ছি গরিব মামন, কেন আর ও সামান্য জিনিস নিয়ে বকাঝকা করো? এ কথায় পদ্মঝি নরম না হইয়া বরং আরো উগ্র হইয়া উঠিল। বলিল, নিজে খেলে কিছু বলতাম না ঠাকুর, কিন্তু হোটেলের জিনিস পর দিয়ে খাওয়ানো সহ্য হয় না। এর একটা বিহিত না করে আমি যদি ছাড়ি, তবে আমার নামে কুকুর পুষো, এই বলে দিচ্ছি। এটা কিন্তু সোজা কথা নয়। হাজারি ভয়ে ও উদ্বেগে কাঠ হইয়া গেল। নিজের জন্য নয়, কুসুমের জন্য। পদ্মঝিয়ের অসাধ্য কাজ নেই, সে না জানি কি করিয়া বসিবে। কুসুমের শাশুড়ির কানে হয়তো কত রকমের কথা উঠাইবে। তাহার উপর যদি কুসুমের বাপের বাড়ি অর্থাৎ তাহার গ্রামে সে কথা গিয়া পৌঁছায়, তবে উভয়ই লজ্জায় মুখ দেখানো ভার হইয়া উঠিবে সেখানে। অথচ কুসুম নিরপরাধিনী। পদ্মঝি চলিয়া গেল। হাজারি ভাবিয়া চিন্তিয়া রতন ঠাকুরের শরণাপন্ন হইল। তাহার আত্মীয়কে বিনা পয়সা খাওয়ায় ষড়যন্ত্রের মধ্যে হাজির ছিল, সুতরাং রতন হাজারির দিকে টানিত। সে বলিল, তুমি কিছু ভেবো না হাজারিদা, পদ্মদিদিকে আমি ঠান্ডা করে দেব। মুরু বাইরে নিয়ে যাবে, তা আমায় একটিবার জানালে হতো নি? তোমায় কত বুঝিয়ে পারবো আমি। কিছু পরে সন্ধ্যার দিকে বেচু চক করতে আসিলেন। চাকর হুক্কায় জল ফিরাইয়া তামাক সাজিয়া আনিল। হুক্কা হাতে লইয়া বেচু চক্করটি বলিলেন, ধনু গঙ্গা জল দে আগে, আর পদ্মকে বাজারে ফর্দ দিতে বল। কয়লাওয়ালা মহাবীর প্রাসাদ বসিয়াছিলেন পাওনার প্রত্যাশায়। তাহাকে বলিলেন, সন্ধ্যের সময় এখন কি? ও বেলা তো 12.5 আনা নিয়ে গিয়েছ,
আবার এই বেলা দেওয়া যায়? কাল এসো। তোমার কি? একটি রোগা কালো মতো লোক হাত জোর করিয়া প্রণাম করিয়া বলিল, বাবু, সেদিন কুমড়ো দিয়েছিলাম, তার পয়সা? কুমড়ো? কে নিয়েছে কুমড়ো? আগে বাবু, আপনাদের হোটেলে গিয়ে দিয়েছিলাম, 6 আনা দাম বললাম, তা তিনি বললেন 5 ঘন্টা পয়সা হবে। তা বলি, ভদ্রলোকের কথা, তাই দেন। তিনি বললেন, আজ নয়, বুধবারে এসে নিয়ে যেও। তাই এলাম। 6 আনা পয়সার কুমড়ো ধারে নিয়েছে কে? খাতায় কি বাজারের ফর্দের মধ্যে তো ধরা নেই। এত বাপু আশ্চর্য কথা! আমরা ধারে জিনিসপত্রের খরিদ করি নে, যা কিনি তা নগদ। কে তোমার কাছে কুমড়ো নিল? আচ্ছা দাঁড়াও দেখি। বেচু, রতন ও হাজারি ঠাকুরকে ডাকিয়া জিজ্ঞেস করিলেন, তাহারা কুমড়া কেনা তো দূরের কথা, গত 5-6 দিনের মধ্যে কুষার তরকারি রাঁধে নাই। বলিল, কোনো কুমড়া চোখেও দেখে নাই এই কয়দিনে। কথাবার্তার মধ্যে পদ্মঝি বাজারের ফর্দ লইয়া ঘরে ঢুকিতেই কুমড়োওয়ালা বলিয়া উঠিল, এই যে ইনি তো নিলেন, সেই কুমড়ো মা ঠাকরন। বললেন বুধবারে আসতে, তাই আজ এলুম। বাবু জিজ্ঞেস করছিলেন কুমড়ো কে নিয়ে এলেন। পদ্মজি হঠাৎ যেন একটু অপ্রস্তুত হইয়া পড়িল। বলিল, হ্যাঁ, কুমড়ো নিয়েছিলাম তো কি হবে? 5 আনা পয়সা নিয়ে কি পালিয়ে যাব? দিয়ে দাও তো বাবু, ওর পয়সা মিটিয়ে। আমি এরপরে বেচু চক্রবর্তী দ্বিরুক্তি না করিয়া কুমড়োওয়ালাকে পয়সা মিটাইয়া দিলেন। সে চলিয়া গেল। রতন ঠাকুর আড়ালে গিয়া হাজারিকে বলিল, হাতে হাতে ধরা পড়ে গেল পদ্ম দিদি, কিন্তু কর্তাবাবুর দরদটা একবার দেখেছ তো হাজারিদা? ও আর দেখা দেখি কি, দেখিয়ে আসছি। আমি যদি কুমড়ো নিতাম তবে পদ্ম দিদি আজ রসাতল বাঁধাত, কর্তাবাবু তাতে সায় দিত। হ্যাঁ তো আর তুমি আমি নই, এ হোটেলের পদ্ম দিদিই মালিক। তুমি এইবার একবার বলো পদ্ম দিদিকে মুরুর কথাটা, নইলে ও এক্ষুনি লাগাবে কর্তাকে। রতন পদ্মঝিকে আড়ালে বলিল, ও পদ্মদি, গরিব বামুন তোমাদের দৌড়ে করে খাচ্ছে, কেন আর ওকে নিয়ে অমন করো? একটা মুরু যদি সে খেয়েই থাকে, এতদিন খাটছে এখানে, তা নিয়ে তাকে অপমান করো না। সবাই তো নেয়, কেউ তো আর ছাড়ে না। আমি নিইনি, না তুমিও না। বেচারিকে কেন বিপদে ফেলবে? পদ্মঝি বলিল, ও খায়নি, ও এখান থেকে বের করে ওর সেই পেয়ারের কুসুমকে দিয়ে এসেছে। আমি কচি খুকি, কিছু বুঝিনি, নচ্ছর বদমাইশ লোক কথাকার। রতন হাসিয়া বলিল, যা বুঝে সে করুক গিয়ে পদ্মদিদি, তোমার আমার কি? সে মুরু নিজে খায়, পরকে দেয়, তোমার তা দেখবার দরকার কি? তুমি কিছু বলো না আজ ওকে। পদ্মঝি কুমড়োর ব্যাপার লইয়া কিছু অপ্রস্তুত হইয়া পড়িয়াছিল, নতুবা সে রতনের এ কথায় এত সহজে রাজি হইত না। বলিল, তাহলে বারণ করে দিও ওকে, বার্দিকর যেন এমন আর না করে, তাহলে আমি অনর্থ বাঁধব, কারো কথা শুনব না। সে রাত্রে হোটেলের কাজকর্ম চুকাইয়া হাজারি চূর্ণির ধারে বেড়াইতে গেল। দিব্যি জ্যোৎস্না রাত, প্রায় 12:30 বাজে। আজ কি সর্বনাশ আর একটু হইলেই হইয়াছিল, তাহার নিজের জন্য সে ভাবে না, ভাবে কুসুমের জন্য। কুসুম পাড়াগাঁয়ের মেয়ে, সেখানে তার বদনাম রটিলে উভয়ে সেখানে মুখ দেখানে চলবে না। আর তাহার এই বয়সে এই বদনাম রটিলে লোকেই বা বলবে কি? কুসুমকে সে মেয়ের মতো দেখে, ভগবান জানেন। এসব খেয়াল তার থাকিলে এই রানাঘাট শহরে সে কত মেয়ে জুটাইতে পারিত। এই রাধাবল্লভ তলার মাটি ছুঁইয়া সে বলিতে পারে, জীবনে কোনোদিন ওইসব খেয়াল তার নেই। বিশেষত কুসুম, ছিছি, টেপির সঙ্গে যাই হোক সে অভিন্ন দেখে না তাকে। তাহার সম্বন্ধে রতন ঠাকুরের কাছে পদ্মজি যেসব বিশ্রী কথা বলিয়াছে, শুনিলে কানে আঙ্গুল দিতে হয়। রাত প্রায় 1:30 বাজিয়া গেল। শহর নিযুক্তি হইয়া গিয়াছে,
কেবল কুণ্ডুরদের চূর্ণির ধারে কাঠের আলোতে হিন্দুস্থানীয় কুলিরা ঢোলক বাজাইয়া বিকট চিৎকার শুরু করিয়াছে। ওই উহাদের নাকি গান। যখন নর্থ বেঙ্গল এক্সপ্রেস আসিয়া দাঁড়ায় স্টেশনে, তখন সে হোটেল হইতে বাহির হইয়াছে, আর এখন স্টেশন পর্যন্ত নিস্তব্ধ হইয়া গিয়াছে। কারণ এত রাত্রে কোনো ট্রেন আসে না। রাত 4টা হইতে আবার ট্রেন চলাচল শুরু হইবে। হোটেলের দরজা বন্ধ। ডাকাডাকি করিয়া মতি চাকরের ঘুম ভাঙ্গাইতে তাহার প্রবৃত্তি হইল না। বড় গরম। স্টেশনের প্ল্যাটফর্মে না হয় বাকি রাতটুকু কাটাইয়া দেয়া যাক। আজ রাত্রে ঘুম আসিতেছে না চোখে। ভোরে উঠিয়া হোটেলের সামনে আসিয়া হাজারি দেখিল হোটেলের দরজা এখনো বন্ধ। সে একটু আশ্চর্য হইল। মতি চাকর তো অনেকক্ষণ উঠিয়া অন্যদিক দরজায় খুলে। ডাকাডাকি করিয়াও কাহারও সাড়া পাওয়া গেল না। তারপর গদির ঘরের জানালা দিয়া ঘরের মধ্যে উকি মারিয়া দেখিতে গিয়া হাজারি লক্ষ্য করিল বাসনের ঘরের মধ্যে অত আলো কেন। ঘুরিয়া আসিয়া দেখিল বাসনের ঘরের দরজা খোলা। ঘরের মধ্যে কেহই নাই। মতি চাকরেরও সারা শব্দ নাই কোনো দিকে। এরকম তো কখনো হয় না। এমন সময় যদু বাড়ুজ্যের হোটেলের এক চায়ের স্টল আছে। খুব সকাল হইতে সেখানে চা বিক্রি শুরু হয়। হাজারির ডাক নিমাই আসিল। দুজনে ঘরের মধ্যে ঝুঁকিয়ে দেখিল মতি চাকর খাবার ঘরে শুইয়া দিব্যি নাক ডাকাইয়া ঘুমাইতেছে। উভয়ের ডাকে মতি ধর্মর করিয়া উঠিল। হাজারি বলিল, মতি, দোর খোলা কেন? মতি বলিল, তা তো আমি জানি নে। তুমি রাত্রে কোথায় ছিলে? দোর খুলল কে? তিনজনের ঘরের মধ্যে আসিয়া এদিক ওদিক দেখিল। হঠাৎ মতি বলিয়া উঠিল, হাজারিদা, সর্বনাশ! থালা বাসন কোথায় গেল? একখানাও তো দেখছি নে। সে কি? তিনজনে মিলিয়া তন্ন তন্ন করিয়া খুঁজিয়াও কোনো ঘরের বাসনের সন্ধান পাওয়া গেল না। নিমাই বলিল, চায়ের দুধটা দিয়ে আসি হাজারিদা। বাসন সব চক্ষুদান দিয়েছে কে? তোমাদের কর্তাকে ডেকে নিয়ে এসো। ইতিমধ্যে রতন ঠাকুর আসিল। সেই গিয়া বেচু চক্রবর্তীকে ডাকিয়া আনিল। পদ্ম ঝিউ আসিল। চুরি হইয়া গিয়াছে শুনিয়া পাশের হোটেল হইতে যদু বাড়ুজ্যে আসিলেন। বাজারের লোকজন জড়ো হইল। থানায় খবর দিতে তক্ষণি SI নেপালবাবু ও দুজন কনস্টেবল নিয়ে আসিল। হৈ হৈ বাঁধিয়া গেল। বেচু চক্রবর্তী মাথায় হাত দিয়া ততক্ষণ বসিয়া পড়িয়াছেন। প্রায় 60-70 টাকার থালা বাসন চুরি গিয়াছে। বেচু চক্রবর্তী বলিলেন, হাজারি, রাত্রে কোথায় ছিলে? স্টেশনের প্ল্যাটফর্মে বাবু। বড্ড গরম হচ্ছিল, তাই ঘাটের ধার ধরে ফিরে ওখানে রাত কাটালাম। নেপালবাবু জিজ্ঞেস করিলেন, কত রাত্রে প্ল্যাটফর্মে শুয়েছিলে? কেন প্ল্যাটফর্মে? আগে বনগা লাইনের প্ল্যাটফর্মের বেঞ্চের উপর। তোমায় সেখানে কেউ দেখেছিল? না বাবু, তখন অনেক রাত। কত? 1:30টার বেশি। এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলে? রোজ খাওয়া দাওয়া সেরে আমি দুবেলা চূর্ণির খেয়া ঘাটে গিয়ে বসি। কালও সেখানে ছিলাম। আর কোনোদিন হোটেল ছেড়ে প্ল্যাটফর্মে শুয়েছিলে? মাঝে মাঝে শুই, তবে খুব কম। এই সময় বেচু চক্রবর্তীকে পদ্মঝি চুপি চুপি কি বলিল। বেচু চক্রবর্তী নেপালবাবুকে বলিলেন, দারোগাবাবু, একবার ঘরের মধ্যে একটা কথা শুনে জানতো দয়া করে। ঘরের ভিতর হইতে কথা শুনিয়া আসিয়া নেপালবাবু বলিলেন, হাজারি ঠাকুর, তুমি কুসুমকে চেনো? হাজারির মুখ শুকাইয়া গেল। ইহার মধ্যে ইহারা কুসুমকে কেন আনিয়া ফেলিলেন? কুসুমের সঙ্গে ইহার সম্পর্ক কি? হাজারির মুখের ভাব নেপালবাবু লক্ষ্য করিলেন। হাজারির উত্তর দিতে একটু দেরি হইতেছিল। নেপালবাবু ধমক দিয়া বলিলেন, কথার জবাব দাও। হাজারি থতমত খাইয়া বলিল, আগে চিনি। পদ্মজি দোরের কাছে মুখে আঁচল চাপা দিয়া দাঁড়াইয়া দেখে হাজারি বুঝিল কুসুমের কথা সেই কর্তাকে লাগিয়াছে, নতুবা তিনি অত শত খোঁজখবর রাখেন না। কর্তামশাই দারোগাকে বলিয়াছেন কথাটা।
সে ওই পদ্মঝিয়ের উস্কানিতেই। কুসুম কোথায় থাকে? গোয়ালপাড়ায়, বড়বাজারের দিকে। সে কি করে? দুধ দই বেচে, গরিব লোক। বয়স কত? এই 24-25। পদ্মঝি একটু মুচকি হাসিল এই উত্তর শুনিয়া। হাজারির তাহার চোখ এড়াইল না। দারোগা বাবুর প্রশ্নের গতি তখনও সে বুঝিতে পারি নাই, কিন্তু পদ্মঝিয়ের মুখের মুচকি হাসি দেখিয়া সে বুঝিল কেন ইহারা কুসুমের কথা এত করিয়া জিজ্ঞেস করিতেছে। তোমার সঙ্গে কুসুমের কতদিনের আলাপ? সে আমার গায়ের মেয়ে। সে যখন ছেলে মানুষ তখন থেকে তাকে জানি। তার বাবা আমার বন্ধু লোক, আমার পাড়ার পাশেই। কুসুমের সঙ্গে তুমি প্রায় দেখাশোনা করো, তাই না? মাঝে মাঝে দেখা করি বই কি, গায়ের মেয়ে, তার তত্ত্বাবধান করার তো দরকার। নেপালবাবু হঠাৎ হাসিয়া বলিলেন, নিশ্চয় দরকার। এখানে তার শ্বশুরবাড়ি? আগে হ্যাঁ। স্বামী আছে? না, আজ বছর 4-5 মারা গিয়েছে। শাশুড়ি আছে বাড়িতে, এক দেওরপু আছে। তুমি মাঝে মাঝে হোটেলে রান্না জিনিস তাকে দিয়ে আসো? লজ্জায় ও সংকোচে হাজারি যেন কেমন হইয়া গেল। এসব কথা এখানে কেন? পদ্মজি খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া মুখে আঁচল চাপা দিল। নেপালবাবু ধমক দিয়া বলিলেন, আহ, হাসি কিসের? এটা হাসির জায়গা নয়, চুপ। কিন্তু দারোগা বাবুর ধমক দিলে কি হইবে? পদ্মজির হাসি সংক্রামক হইয়া উঠিয়া উপস্থিত লোকজন সকলের মুখে একটা চাপা হাসির ঢেউ আনিয়া দিল। অন্য লোকের হাসি হাজারি তত লক্ষ্য করে নাই, কিন্তু পদ্মজির হাসিতে সে কিসের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত ঠাউর করিয়া মরিয়া হইয়া বলিয়া উঠিল, দারোগা বাবু, সে গরিব লোক, আমাদের গ্রামের মেয়ে। সে আমাকে বাবা বলে ডাকে। আমার সে মেয়ের মতোই, তাই মাঝে মাঝে কোনোদিন একটু আধটু তরকারি কি রাধা মাংস তাকে দিয়ে আসি। কত তো ফেলা ঝোলা যায়, তাই ভাবি যে একজন গরিব মেয়ে। বুঝেছি বুঝেছি, থাক, আর তোমাকে লেকচার দিতে হবে না। কাল রাত্রি তুমি সেখানে গিয়েছিলে? আগে না বাবু। আজ সকালে গিয়েছিলে? না বাবু, সকালে প্ল্যাটফর্ম থেকে হোটেলে এসেছি। দারোগা বাবু অন্য সকলের জবানবন্দি লইয়া ছাড়িয়া দিলেন। কেবল মতি চাকর ও হাজারিকে বলিলেন, আমার সঙ্গে তোমাদের থানায় যেতে হবে। কনস্টেবলদের বলিলেন, এদের ধরে নিয়ে চলো। মতি কান্নাকাটি করিতে লাগিল। একবার বেচু চক্রবর্তী, একবার দারোগা বাবুর হাতে পায়ে পড়িতে লাগিল। সে সম্পূর্ণ নির্দোষ, ঘরের মধ্যে ঘুমাইয়াছিল। তাহাকে থানায় লইয়া গিয়া কি ফল, ইত্যাদি ইত্যাদি। হাজারির প্রাণ উড়িয়া গেল থানায় ধরিয়া লইয়া যাইবে শুনিয়া। একই বিপদে ভগবান তাহাকে ফেলিলেন। থানা পুলিশ বড় ভয়ানক ব্যাপার। মোকদ্দমা হইলে উকিল দিবার ক্ষমতা হইবে না তাহার। বিনা কৈফিয়তে জেল খাটিতে হইবে। কত বছর তাই বা কে জানে। না খাইয়া স্ত্রীপুত্র মারা পড়িবে। জেল খাটা আসামিকে ইহার পর চাকরিতে বা কে দিবে? কিন্তু তার চেয়েও ভয়ানক ব্যাপার, যদি ইহারা কুসুমকে ইহার মধ্যে জড়াইবে তো বোধ হয় হয়তো কুসুমের বাড়ি খানা তল্লাশি করিতে চাইবে। নিরাপরাধিনী কুসুম, লজ্জায় ঘৃণায় তাহা হইলে সে হয়তো গলায় দড়ি দেবে। আরও কত কি কথা লোকে রটাইবে এই সূত্র ধরিয়া। তাহাদের গ্রামে এ কথা তো গেলে তাহার নিজেরও আর মুখ দেখাইবার উপায় থাকবে না। কখনো সে একটা বিড়ি দেশলাই কারো চুরি করে নাই জীবনে। সে করিবে হোটেলের বাসন চুরি। নিজের মুখের জিনিস নিজেকে বঞ্চিত করিয়া সে কুসুমকে মাঝে মাঝে দিয়ে আসে বটে। চুরির জিনিস নয় সেসব। সে খাইত, না হয় কুসুমকে খাওয়ায়। থানায় গিয়া প্রায় ঘণ্টা 2 হাজারি ও মতি বসিয়া রহিল। হাজারি শুনিল বেচু চক্রবর্তী ও পদ্মঝি দুজনেই বলিয়াছে উহাদের উপরেই তাহাদের সন্দেহ, সুতরাং পুলিশ তো তাহাদের ধরিবেই। থানায় বড় দারোগা থানায় ছিলেন না। বেলা 1টার সময় তিনি আসিয়া চুরির সব বিবরণ শুনিয়া হাজারি ও মতিকে তাহার সামনে হাজির করিতে বলিলেন। হাজারি হাত জোর করিয়া দারোগাবাবুর সামনে দাঁড়াইল। দারোগাবাবু জিজ্ঞেস করিলেন, হোটেলে কতদিন কাজ করছ?
আগে বাবু, 6 বছর। বাসন চুরি করে কোথায় রেখে দিয়েছ? দোহাই বাবু, আমার বয়স 46-47 হলো, কখনো জীবনে একটা বিড়ি চুরি করিনি। দারোগা বাবু ধমক দিয়া বলিলেন, ওসব বাজে কথা রাখো। তুমি আর ওই চাকর বেটা দুজনে মিলে যোগ সাজসে চুরি করেছ, স্বীকার করো। বাবু, আমি এর কোনো বার্তা জানি নে। আমি সে রাত্রিতে হোটেলেই ছিলাম না। কোথায় ছিলে? স্টেশনের প্ল্যাটফর্মে শুয়েছিলাম সারা রাত। কেন? বাবু, আমি খাওয়া দাওয়া করে চুনির ঘাটে বেড়াতে যাই রোজ। বড্ড গরম ছিল বলে সেখানে একটু বেশি রাত পর্যন্ত ছিলাম। ফিরে এসে দেখি দরজা বন্ধ, তাই স্টেশনে। এই সময় নেপালবাবু ইংরেজিতে বড় দারোগাকে কি যেন বললেন। বড় দারোগা ঘাড় নাড়িয়া বলিলেন, ও আচ্ছা, তুমি কুসুম বলে কোনো মেয়ে মানুষের বাড়িতে যাতায়াত করো? বাবু, কুসুম আমার গায়ের মেয়ে, গরিব বিধবা। তাকে আমি মেয়ের মতো দেখি, সে আমাকে বাবা বলে ডাকে, বাবার মতো ভক্তি ছেদ্দা করে। যদি সেখানে গিয়ে থাকি তাহলে তো তাতে দোষের কথা কিছু আছে বাবু, আপনি বিবেচনা করে দেখুন। এই কথা লাগিয়েছে আমাদের হোটেলের পদ্মঝি। সে আমাকে দুচোখ পরে দেখতে পারে না, কুসুমকেও দেখতে পারে না। আমাদের নামে নানা রকম বিচ্ছিরি কথা সেই রটিয়েছে। আপনি হাকিম দেবতা, আর মাথার উপর চন্দ্র সূর্য রয়েছে। আমার বয়স 50 বয়স হতে গেল। আমার সেদিকে কখনো মতিবুদ্ধি হয়ে যায়নি বাবু। আমি তাকে মেয়ের মতো দেখি, তাকে এর মধ্যে জড়াবেন না। সে গেরস্তের বউ, মরে যাবে ঘেন্নায়। বড় দারোগা অত্যন্ত বুদ্ধিমান ও অভিজ্ঞ লোক। হাজারির চোখ মুখের ভাব দেখিয়া তাহার মনে হইল লোকটা মিথ্যা বলিতেছে না। বড় দারোগা মতি চাকরকে অনেকক্ষণ ধরিয়া জেরা করিলেন। তাহার কাছেও বিশেষ কোনো সদুত্তর পাওয়া গেল না। তাহার সেই এক কথা, ঘরের মধ্যে অঘরে ঘুমাইতেছিল, সে কিছুই জানে না। বড় দারোগা বলিলেন, দুজনকে হাজতে পুরে রেখে দাও, অমনি ওদের কাছে কথা বেরোবে না। করা না হলে চলবে না এদের কাছে। হাজারি জানে এই করা হওয়ার অর্থ কি। অনেক দুঃখ হয়তো সহ্য করিতে হইবে আজ। সব সহ্য করিতে সে প্রস্তুত আছে, যদি কুসুমের নাম ইহারা আর না তোলে। বেলা 2টার সময় একজন কনস্টেবল আসিয়া কিছু মুড়ি ও ছোলা ভাজা দিয়া গেল। সকাল হইতে হাজারি কিছুই খায় নাই, সেগুলো সে গোগ্রাসে খাইয়া ফেলিল। বেলা 4টার সময় রতন ঠাকুর হোটেল হইতে হাজারির জন্য ভাত আনিল। বলিল, আলাদা করে বেড়ে রেখেছিলাম, লুকিয়ে নিয়ে এলাম হাজারিদা, কেউ জানে না যে তোমার জন্য ভাত আনছি। বড় দারোগার নিকট হইতে অনুমতি লইয়া রতন ঠাকুর হাজতের মধ্যে ভাত লইয়া আসিয়াছিল, কিন্তু মতির ভাত আনিবার কথা তাহার মনে ছিল না। হাজারি বলিল, ওই ভাত দুজনে ভাগ করে খাব এখন। রতন বলিল, হোটেলে মহাকাণ্ড বেঁধে গিয়েছে। একটা ঠিকে ঠাকুর আনা হয়েছিল, সে কাজের বহর দেখে এবেলায় পালিয়েছে। খদ্দের অনেক ফিরে গিয়েছে। পদ্ম বলেছে তুমি আর মতি দুজনে মিলে এ চুরি করেছ। কুসুমের বাড়ি থানা তল্লাশি না করিয়ে পদ্ম ছাড়বে না বলছে। সেখানে বাসন চুরি করে তুমি রেখে এসেছ, কর্তারও তাই মত। তুমি ভেবো না হাজারিদা, মোকদ্দমা বাঁধে যদি আমি উকিল দেব তোমার হয়ে, টাকা যা লাগে আমি দেব। তুমি এ কাজ করনি আমি তা জানি, আর কেউ না জানুক, আমি জানি তুমি কেমন ধরনের লোক। হাজারি রতনের হাত ধরিয়া বলিল, ভাই, আর যাই হোক, কুসুমের বাড়ি যেন খানা তল্লাশি না হয়, এটা তোমাকে করতে হবে। কোনো উকিলের সঙ্গে না হয় কথা বলো। আমার 2 মাসের মাইনে পাওয়া আছে, আমি না হয় তোমাকে দেব। রতন হাসিয়া বলিল, তোমার সে মাইনে আবার দেবে ভেবেছ করতে বাবু? তা নয়, সে তুমি দাও আর নাই দাও, আমি উকিল দেব, তুমি ভেবো না। কত পয়সা রোজগার করলাম জীবনে হাজারিদা, 1 পয়সা তো দাঁড়ালো না। সৎ কাজে 2 পয়সা খরচ হোক। হাজারি বলিল, মতিকে তাহলে ভাত দিয়ে এসো, সে অন্য ঘরে কোথায় আছে। রতন বলিল, মতিকে আমার সন্দেহ হয়। না বোধ হয়, ও যদি চুরি করবে তো অমন নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারে নাকি? আর সে ওরকম লোক নয়।
রতন ভাতের থালা লইয়া চলিয়া গেল। আরও ৫-৬ দিন হাজারি ও মতি হাজতে আটক থাকিল। পুলিশ বহু চেষ্টা করিয়াও ইহাদের বিরুদ্ধে কোনো প্রমাণ সংগ্রহ করিতে পারিল না। সুতরাং চুরির চার্জশিট দেয়া সম্ভব হইল না। ৬ দিনের দিন দুজনেই খালাস পাইল। মতি বলিল, হাজারিদা, এখন কোথায় যাওয়া যায়? হোটেলে কি আর আমাদের নেবে? হাজারিও জানে হোটেলে তাহাদের চাকরি গিয়াছে, কিন্তু সেখানে ২ মাসের মাহিনে বাকি। বেচু চক্রবর্তীর কাছে গিয়া মাহিনা চাহিয়া লইতে হবে। বেলা ৩টা। এখন হোটেলে গেলে কর্তামশাই থাকিবেন না। সুতরাং হাজারি সন্ধ্যার পর হোটেলে যাইবে ঠিক করিল। কতদিন চূর্ণির ধারে যাওয়া হয় নাই। রাধাবল্লভ তলায় গিয়া ঠাকুরকে প্রণাম করিয়া সে আপন মনে চূর্ণির ধারে গিয়া বসিল। কিছুক্ষণ নদীর ধারে বসিয়া হাজারির মনে পড়িল সে এত বেলা পর্যন্ত কিছু খায় নাই। রতন হাজতে রোজ ভাত দিয়া যাইত। আজ ২ দিন সে আর আসে নাই। কেন আসে নাই কে জানে? হয়তো পদ্ম জানিতে পারিয়া বারণ করিয়া দিয়াছে, কিংবা হয়তো তাহাদের ভাত আনিয়া দেওয়ার অপরাধে তাহারও চাকরি গিয়াছে। একটা পয়সা নাই হাতে যে কিছু কিনিয়া খায়। হাজতের ভাত হাজারি একদিনও খায় নাই। আজও একজন কনস্টেবল ভাত আনিয়াছিল। সে বলিয়াছিল, দেওয়ারিজি, আমার 2টো মুড়ি বরং এনে দিতে পারো? আমার জ্বর হয়েছে, ভাত খাব না। বেলা 12টার সময় সামান্য 2টি মুড়ি খাইয়াছিল। আর কিছু পেটে যায় নাই সারাদিন। সন্ধ্যার পর হোটেলে গিয়া 2টো ভাত খাইবে এখন, সেই ভালো। হাজারির সন্দেহ হয় বাসন আর কেউ চুরি করে নাই। পদ্মঝি নিজেরই কাজ এটা। কদিন হাজতে বসিয়া বসিয়া ভাবিয়া তাহার মন হইয়াছে পদ্ম অন্য কোনো লোকের যোগ সাজসে এই কাজ করিয়াছে। ও অতি ভয়ানক চরিত্রের মেয়ে মানুষ, সব পারে। গত বছর খদ্দরের কাপড়ের ব্যাগ যে চুরি করিয়াছিল সেও পদ্মঝিয়ের কাজ। এখন হাজারির ধারণা জন্মিয়াছে। এরকম ধারণা সে বিশেষ বিদ্বেষবশত করিতেছে না। গত 6 বছর হাজারি পদ্মঝিয়ের এমন অনেক কাণ্ড দেখিয়াছে যাহা সে প্রথম প্রথম তত বুঝিত না, কিন্তু এখন 2 যোগ দিয়া সে অনেকটা বুঝিয়াছে। বৃদ্ধ বেচু চক্রবর্তী পদ্মঝিয়ের একেবারে হাতের মুঠোর মধ্যে। দেখিয়াও দেখেন না, বুঝিয়াও বুঝেন না। হোটেলটির যে কি সর্বনাশ করিতেছে পদ্মদিদি, তাহা তিনি এখন না বুঝিলেও পরে বুঝিবেন। রতন ঠাকুর ও সেদিন ভাত দিতে আসিয়া অনেক কথা বলিয়া গিয়েছে। হাজারিদা, হোটেলের অর্ধেক জিনিস পদ্মদিদির ঘরে। আজকাল বাজারে জিনিস পর্যন্ত যেতে আরম্ভ করেছে। সেদিন দেখলে তো কুমড়ের কাণ্ড। চুষে খাবে এমন সাজানো হোটেলটা, বলে দিচ্ছি। পদ্মদিদির কেন অত টান বাড়ির উপরে তাও আমি জানি, তবে বলিনে। যাই হোক, 8 টাকা মাইনের চাকরিটা করি। এ বাজারে হঠাৎ চাকরিটা অনর্থক খোয়াবো। সন্ধ্যার পরে হাজারি হোটেলের গদি ঘর দিয়া ঢুকিতে সাহস না করিয়া রান্নাঘরের দিকের দরজা দিয়া হোটেলে ঢুকিল। ভাবিয়াছিল রান্নাঘরে রতন ঠাকুরকে দেখিতে পাইবে, কিন্তু একজন অপরিচিত উড়িয়া ঠাকুরকে ভাত রাঁধিতে দেখিয়া সে যে পথে আসিয়াছিল সে পথেই বাহির হইয়া যাইবার জন্য পিছন ফিরিয়াছে। অমর সময় খরিদ্দারের খাবার ঘর হইতে পদ্মঝি বলিয়া উঠিল, কে ওখানে? কে যায়? হাজারি ফিরিয়া বলিল, আমি পদ্মদিদি। পদ্ম তাড়াতাড়ি ঘরের বাহির হইয়া আসিয়া বলিল, আমি কে? কে আমি? ও হাজারি ঠাকুর, তুমি কি মনে করে চলে যাচ্ছ কোথায় অত তাড়াতাড়ি? ঢুকলেই বা কেন, আর বেরোচ্ছই বা কেন? আজ হাজত থেকে খালাস পেয়েছি পদ্মদিদি। কোথায় আর যাব? যাবার তো আর জায়গা নেই কোথাও। হোটেলে এলাম, খিদে পেয়েছে, 2টো ভাত খাবো বলে। রান্নাঘরে এসে দেখি রতন ঠাকুর নেই, তাই সামনে দিয়ে গদি ঘরে যাই। তা যাও গদি ঘরে, এই খদ্দেরের খাবার ঘর এদিয়েই যাও। হাজারি সংকুচিত অবস্থায় হোটেলের খাবার ঘরের দরজা দিয়ে ঢুকিয়া গদির ঘরে গেল। পদ্মঝি গেল পিছু পিছু। বেচু চক্রবর্তী বলিলেন, এই যে হাজারি, কি মনে করে? হাজারি বলিলেন, আগে কর্তামশাই,
পুলিশ ছেড়ে দিল আজ, তাই এলাম। যাব আর কোথায়? আপনাদের দরজায় দুটো করে খাই, তা ছেড়ে আর কোথায় যাব বলুন? বেচু চক্রবর্তী কোনো উত্তর দেবার আগেই পদ্মঝি আগায় আসিয়া বেচু চক্রবর্তীকে বলিল, ওকে আর একদণ্ড এখানে থাকতে দিও না কর্তাবাবু, এক্ষুনি বিদায় করে দাও। বাসন ও আর মতি যোগ সাজসে নিয়েছে, পাকা চোর, পুলিশ কি করবে ওদের? হাজারি এবার রাগিল। পদ্মঝিকে কখনো সে এ সুরে কথা বলে নাই। বলিল, তুমি দেখেছিলে বাসন নিতে পদ্মদিদি? পদ্মঝি বলিল, তোমারও চোখ রাঙ্গানির ধারে ধারে না পদ্ম, তা বলে দিচ্ছি হাজারি ঠাকুর, অমনভাবে আমার সঙ্গে কথা বলো না। বাসন তোমাকে নিতে দেখলে হাতের দড়ি তোমায় খুলতো না, তা জেনে রেখো। হাজারি নিজেকে সামলাইয়া লইয়াছে ততক্ষণে, নিচু হওয়াই তাহার অভ্যাস। যাহারা বড়, তাহাদের কাছে আজীবন সে ছুটো হইয়া আসিয়াছে। আজ চড়া গলায় তাহাদের সঙ্গে কথা কহিবার সাহস তাহার আসিবে কোথা হইতে? সেরকম সুরে বলিল, না না, রাগ করছো কেন পদ্মদিদি? আমি এমনি বলছি, বাসন নিতে যখন তুমি দেখনি, তখন আমি গরিব বামুন, তোমাদের দৌড়ে দুটো করে খাই, কেন আমাকে আর? এবার বেচু চক্রবর্তী কথা বলিলেন। একটু নরম সুরে বলিলেন, যাক যাক, কথা কাটাকাটি করে লাভ নেই, আমার বাসন তাতে ফিরবে না, দুজনেই থামো। তারপর তুমি বলছো, কে এখন বলছো হাজারি? বলছি কর্তা, আমার যেমন পায়ে রেখেছিলেন তেমনি আবার পায়ে রাখুন, নইলে না খেয়ে মারা যাব। বাবু, আমি চোর নই, চোর যদি হতাম আপনার সামনে এসে দাঁড়াতে পারতাম না। আর পদ্মঝি বলিল, চোর কিনা সে কথার দরকার নেই, কিন্তু তোমার এখানে জায়গা আর হবে না, তাহলে খদ্দের চলে যাবে। বেচু বলিলেন, তা ঠিক, খদ্দের চলে গেলে হোটেল চালাবো কি করে আমি? হাজারি এ যুক্তির অর্থ বুঝিতে পারিল না। হোটেলের ঠাকুর চোর হইলে সে না হয় হোটেলের জিনিস চুরি করতে পারে, কিন্তু খরিদ্দারের গায়ের শাল খুলিয়া বা তাহাদের পকেট মারিয়া লইতেছে না তো, তবে খরিদ্দারের আসিতে আপত্তি কি? কিন্তু হাজারির এ প্রশ্ন উঠাইতে পারিল না। তাহার জবাব হইয়া গেল। সে কিছুই খাইয়াছে কি না এ কথাও কেউ জিজ্ঞেস করিল না। অবশেষে সে বলিল, তাহলে আমার মাইনেটা দিয়ে দিন বাবু, 2 মাসের তো বাকি পড়ে রয়েছে। হালতও নেই কিছু, খাতা দেখুন। বেচু চক্রবর্তী বলিলেন, সে এখন হবে না, পরে এসো। পদ্ম একটু বেশি স্পষ্ট করে কথা বলল। সে বলল, ও আশা ছেড়ে দাও, মাইনে পাবে না। কেন পাবো না পদ্মদি? পদ্ম ঝাঁজের সঙ্গে বলিল, সে তক্ক তোমার সঙ্গে করবার সময় নেই এখন, পাবে না, মিটে গেল, নালিশ করো গিয়ে, আদালত তো খোলা রয়েছে। হাজারি চক্ষে অন্ধকার দেখিল। বেচু চক্রবর্তীর দিকে চাহিয়া বিনীত স্বরে বলিল, কর্তামশাই, আজ আপনার দৌড়ে 6 বছর খাটছি, আমার হাতে একটি পয়সাও নেই, বাড়িতে 2 মাস খরচ পাঠাতে পারিনি, বাড়ি যাবার রেল ভাড়া পর্যন্ত আমার হাতে নেই, আমায় কিছু না দিলে না খেয়ে মরতে হবে। বেচু চক্রবর্তী দ্বিরুক্তি না প্রকাশ করিয়া ক্যাশ বাক্স খুলিয়া একটি আধুলি ফেলিয়া দিয়ে বলিলেন, এই নিয়ে যাও, এখানে ঘ্যান ঘ্যান করো না, খদ্দের আসতে আরম্ভ করেছে, বাইরে যাও গিয়ে। হাজারি আধুলিটা কুড়াইয়া লইয়া চাদরের খুঁটে বাঁধিল। তারপর হাত জোর করিয়া মাজা হইতে শরীরটা খানিকটা নোয়াইয়া বেচু চক্রবর্তী প্রণাম করিয়া আবার সোজা হইয়া দাঁড়াইয়া কাচুমাচু হইয়া বলিল, তাহলে বাবু, মাইনের জন্য কবে আসব? এসো এসো, এরপরে যখন হয় এসো, সে তখন দেখা যাবে। ইহা যে অত্যন্ত ছেদু কথা, হাজারি তাহা বুঝিতে বিলম্ব হইল না, বরং পদ্মজি যাহা বলিয়াছে তাহাই ঠিক, মাহিনা ইহারা তাহাকে দেবে না। তাহার কথায় আসিল, একবার শেষ চেষ্টা করিবে, মরিয়ার শেষ চেষ্টা। বেচু চক্রবর্তীর নিকট হইতে বিদায় লইয়া সে পেছন দিয়া হোটেলের রান্নাঘরে আসিল। সেখানে পদ্মজি একটু পরে আসিতেই
সে হাত জোর করিয়া বলিল, পদ্মদিদি গরিব বামুন, চাকরি করছে এতকাল, একখানা রেখারি কোনোদিন চুরি করিনি। আমি বড় গরিব, তুমি একটু বলে কর্তামশাইকে আমার মাইনের ব্যবস্থাটা করে দাও, নইলে বাড়িতে ছেলে পুলে না খেয়ে মরবে। এই আধুলিটা সম্বল, দুহাই বলছে রাধাবল্লভের। এতে আমি কি খাবো, আর রেল ভাড়া কি দেব, বাড়ির জন্যই বা কি নিয়ে যাব? আমি হোটেলের মালিক লই যে তোমায় টাকা দেব, কর্তামশাই যা বলেছেন তার উপর কি আমার কথা বলার আছে? দয়া করে পদ্মদিদি, তুমি একবার বলো ওকে, না খেয়ে মারা যাব না হয় ছেলে পেলে নিয়ে। কেন, তোমার পেয়ারের কুসুমের কাছে যাও, পদ্মদিদিকে কি দরকার এ বেলায়? হাজারির ইচ্ছে হইল আর একদণ্ড সে এখানে না দাঁড়ায়। সে চায় না যে এসব জায়গায় যার তার মুখে কুসুমের নাম উচ্চারিত হোক, বিশেষত পদ্মঝিয়ের মুখে। সে চুপ করিয়া রহিল। পদ্ম রান্নাঘর হইতে চলিয়া গেল। একটুখানি দাঁড়াইয়া সে চলিয়া যাইতেছিল, পদ্মঝি আসিয়া বলিল, যাচ্ছ যে, খাওয়া হয়েছে তোমার? হাজারি অবাক হইয়া পদ্মঝিয়ের মুখের দিকে চাহিল। কখনো সে এমন কথা তাহার মুখে শুনে নাই। আমতা আমতা করিয়া বলিল, না, খাওয়া না হয়নি ধর। তাহলে বসো, এখনো মাছটা নামেনি, মাছ নামলে ভাত খেয়ে যাও। তবে দাঁড়িয়ে কেন, বসো না পিড়ি একখানা পেতে। হাজারি কলের পুতুলের মতো বসিল। পদ্মদিদি তাহাকে অবাক করিয়া দিয়াছে। পদ্মদিদির দরদ 7 বছরের মধ্যে একদিনও যা দেখে নাই। আশ্চর্য কাণ্ডই বটে। মাছ নামিলে নতুন ঠাকুর হাজারিকে ভাত বাড়িয়া দিল। পদ্মজিকে আরও এদিকে দেখা গেল না। সে এখন খরিদ্দারের খাওয়া ঘরে ব্যস্ত আছে। নতুন ঠাকুর যদিও হাজারিকে চেনে না, তবু ইহাদের কথাবার্তা শুনিয়া সে বুঝিয়াছিল হাজারি হোটেলের পুরনো ঠাকুর। চাকরিতে জবাব হইয়া চলিয়া যাইতেছে। সে হাজারিকে খুব যত্ন করিয়া খাওয়াইল। যাইবার সময় হাজারি পদ্মকে ডাকিয়া বলিল, পদ্মদিদি, চলিলাম তবে, কিছু মনে করো না। পদ্মঝি দোরের কাছে আসিয়া বলিল, হ্যাঁ দাঁড়াও ঠাকুর, এই 2 টাকা রাখো, কর্তামশাই দিয়েছেন মাইনের দরুন, এই শেষ, কিন্তু আর কিছু পাবে না বলে দিলেন তিনি। হাজারি টাকা 2টা লইয়া আগের আধুলোটির সঙ্গে চাদরের খুঁটে রাখিল। কিন্তু সে খুব অবাক হইয়া গিয়াছে, সত্যই অবাক হয়ে গিয়াছে। আচ্ছা, তবে আসি। এসো, খাওয়া হয়েছে তো? আচ্ছা। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আদর্শ হিন্দু হোটেল। আজকে 3য় পর্বের মতো আমি এখানে শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আর আমার গল্প পাঠ ভালো মনে করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।